1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, সোমবার মহর্ষি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ রাত্রে ভূমিষ্ঠ হন। রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা দেবেন্দ্রনাথের বয়স 44 বছর আর মাতা সারদা দেবী 37 বছরের। তিনি তার পিতামাতার চতুর্দশ সন্তান। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা জীবনে কতটুকু এগোতে পারি? যদি বলি বাঙালির জীবন রবীন্দ্রনাথকে বাদে একেবারে অচল, তাহলে কি অত্যুক্তি হবে? আমাদের আজকের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মা এবং রবীন্দ্র সাহিত্যে মা। রবীন্দ্রনাথ খুব অল্প বয়সে, মাত্র 14 বছর বয়সে তার মাকে হারান। মাকে নিয়ে তার একটি উক্তি সর্বদাই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মা যখন সন্তানকে অন্ন দেন তখন একদিকে তাহা অন্ন আর আরেক দিকে তাহা তার হৃদয়। এই অন্নের সঙ্গে তাহার হৃদয় সম্মিলিত হইয়াই তাহা অমৃত হইয়া ওঠে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আজ আমার অতিথি সর্বশ্রদ্ধাভাজন, আমার ভীষণ প্রিয় এক ব্যক্তিত্ব, আমার খুব কাছের মানুষ, যার পরিচয় তিনি নিজেই, অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা রবীন্দ্রনাথের ছেলেবেলা থেকে একটি অংশ শুনব, যেখানে তিনি তার মাকে নিয়ে মনের অনুভূতি প্রকাশ করেছেন। আমাদের সেকেলে মা মনে করতেন, ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল, চিরকালের জন্যে আরাম হতো ব্যামোটা। দৈব কখনো আমার জ্বর হয়েছে তাকে চোখেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল, তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিনই মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না, ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনো দিন। হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নে। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরোগী রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে রাজেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গেই সে বাঁচাবে ডাক্তার খরচা, বিশেষ করে এই কলের জাতার ময়দা আর এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকোলেট দেখা দেয়নি, ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনের ডেলা আজও ছেলেদের পকেট চটচট করে তোলে কি না জানি না। নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলে গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। রবীন্দ্র সাহিত্যে মা, গর্ভধারিণী মা, রবীন্দ্রনাথের নিজের মা, আবার কখনো তা দেশমাতৃকা। সৃজনের শিল্পী মহত্তম এবং একই সাথে আমাদের জাতীয় সঙ্গীতের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানি। প্রসঙ্গত কথা আজ রবীন্দ্রনাথের মা। তোমার কথার যে টেনে বলছি বা যোগ করছি, জন্মদায়িনী জননী সূত্রে তিনি কলকাতার অভিজাত ঠাকুর পরিবারের বধূ সারদা দেবী। রবীন্দ্রনাথ তার চতুর্দশ সন্তান এবং পুত্র সন্তান তিনি অষ্টম। আর রবীন্দ্র জীবনী পাঠকের কথা বললাম, রবীন্দ্র জীবনী পাঠকের যতটা জানা এবং আমাদের যতটা জানা
সারা জীবনভর কত অজস্র যে তার লেখালেখির সম্ভার, কাব্য কবিতা, কথা সাহিত্য, ছোট গল্প উপন্যাস, সঙ্গীত, স্মৃতিচারণা, পত্রগুচ্ছ। রবীন্দ্র জননী সারদা দেবীকে কতটা পাই, এই যে বিচিত্র সম্ভার, বিপুল সম্ভার, রবীন্দ্র জননী সারদা দেবীকে কতটা পেয়ে থাকে। একমাত্র যে বইটার উল্লেখ করা হয় বারংবার, তার যে ছেলেবেলা স্মৃতিচারণমূলক যে গ্রন্থ, সেই ছেলেবেলা ছাড়া সরাসরি খুব তেমন নয়, কিন্তু সন্ধান তাহলে প্রস্তাবিত ওই মাকে পাই কোথায়। বয়সে ততদিনে রবীন্দ্রনাথ স্বয়ং তিনি 40 পেরিয়েছেন। তার সে বিখ্যাত কবিতা, তা থেকে পাঠ করি। খোকা ডেকে মাকে শুধোয়, খোকা ডেকে মাকে শুধোয়, এলেন কোথা থেকে। এই মায়ের প্রসঙ্গটা এলো, অমন করে এই প্রথম তবে পেয়ে যাই মাকে। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার কাছে বসে করব শুধু পড়া পড়া খেলা। রবীন্দ্র সাহিত্যে মাকে নিয়ে আমরা অনেক কবিতা পাই। মায়ের সাথে শিশুর এই যে কথোপকথন, কখনো তা আনন্দের, কখনো তা বেদনার, কখনো ভালো লাগার, কখনো আক্ষেপ কিংবা অনুশোচনা, অনুরাগও আছে সেখানে। এবারে শুনব রবীন্দ্রনাথের একটি কবিতা মাকে নিয়ে। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানিতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানিতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোরে ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পড়ব তোমার কোলে, কেউ আমাদের পারবে না উদ্দেশ্য। এইখানে আবার তাহলে যোগ করে নিই তার অতি শ্রুত ওই কবিতাটি, সবাই শুনেছেন এই কবিতাটি, বীরপুরুষ। বীরপুরুষে আছে মনে করো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। এই যে দরজাটুকু একটুকু ফাঁক করে। হ্যাঁ, তাহলে গোড়াতে একটা পেলাম যে কোথা থেকে আমাকে পেয়েছ, আর একটা হচ্ছে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। এবং তারও অনেক পরে তার লেখা বই শিশু ভোলানাথ, মাকে আমার পড়ে না মনে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। ফিরে এসে আবার আমাদের এই বিশেষ আয়োজন রবীন্দ্রনাথ ও মা। প্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এখন আমাদের সন্ধান অতএব অমন বিশেষ করেই রবীন্দ্রনাথের ওই মা তাহলে কে?
মাঝখানেতে জানবার অবশ্য রয়েছেন তিনি দেশমাতা। গর্ভধারিণী মার প্রসঙ্গ ওইখানেই শেষ, যেটুকু গেছে। তবু মা বারংবার আসছে সেইখানটাতে, যেখানে তিনি দেশমাতা, যেখানে তিনি দেশ জননীর স্বরূপে, আমাদের ভালোবাসার আসনে, আমাদের প্রেরণার উৎসে সেই মাতা। প্রসঙ্গত স্মরণে আনছি, সেই কবে 19 শতকের শেষ দশকের মাঝামাঝি সোনার তরী চিত্রার আমলে তার বিখ্যাত সেই কবিতাটি 2 বিঘা জমি, সেইখানে এই মতো উচ্চারণ, নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। ওই সোনার তরী চিত্রার যুগে ওই 2 বিঘা জমিতে এইখানটায় আসছে। আর যখন তার স্বদেশ পর্যায়ের গানের ধারা একের পর এক আসছে, অমনি ধরনের অনেক গান, খুব সবারই শোনা এবং অত্যন্ত বিখ্যাত এই গানটি, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। তাহলে সারদা দেবী প্রসঙ্গ কিন্তু শেষ হয়ে গেছে, এখন বাংলাদেশের হৃদয় হতে জননী আসছে। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমরা জানি রবীন্দ্রনাথের গানে জননী, জন্মভূমি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বিশেষ করে স্বদেশের গানে আমরা পাই মাকে মাতৃভূমি রূপে। এবারে তেমনি একটি গান, আপনাদের জানা গান, আপনাদের প্রিয় গান, আপনাদের ভালো লাগার গান। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ। তুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূর্তি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূর্তি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার আওয়াজ বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার আওয়াজ বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার যে বিকাশ, সেটা হচ্ছে ওই যে 19 শতকের শেষাশেষি 1 দশক কাল তিনি শিলাইদহ থেকে আরম্ভ করে প্রতিস্বর পর্যন্ত এই বাংলাদেশের মাটিতেই তার বিচরণ। তার ছোট গল্পের জন্ম এখানটায়, তার বিখ্যাত গানগুলো লেখা হয়েছে। সুতরাং ওই যে কথাটা ছিন্নপত্রের অনেক চিঠি, ছিন্নপত্র তো পুরোটাই এখান থেকে। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। উদ্ধৃতির আর তেমন প্রয়োজন আর দেখি না। পবিত্রতম সত্যটি যে আমাদের সবার জন্যই, এবং রবীন্দ্রনাথের মা, মাতা, জননী, দেশজননী ইত্যাদি এই ধরনের কবিতা এবং গান এগুলো পাঠ করে শুনে পবিত্রতম সত্যটি হৃদয়ে ধারণ করতে চাই। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। ইতিতে আবারও তবে জেনে রাখি, এইখানেই তাই রবীন্দ্রনাথের সেই মা। আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের মা এবং রবীন্দ্র সাহিত্যে মা। সেই সাথে ভুলে গেলে চলবে না, ঘরে আমাদেরও একটি মা আছে। অতএব এই সব মাকে আমরা একাকার করে এক জায়গায় মিলিয়ে নিতে চাই, সে হলো দেশমাতৃকা। আজকের এই চমৎকার আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলা এবং মাকে নিয়ে কথা বলার শেষ তো কখনো শেষ হবে না। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর আপনাদের জন্য কামনা করি একটি সুন্দরতর আগামীকাল। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না